নিফটি 23,800 লেভেল ব্রেক করলেও সেখান থেকে 23,700 লেভেলে যায়, বাট সেখান থেকে মার্কেটটা রিভার্সাল আমরা দেখেছি ইন্ট্রাডে গতদিন। এবং মার্কেট ক্লোজ হওয়ার পরে যদি দেখেন ইউএস মার্কেট যখন ওপেন হয়েছে বা ইউএস মার্কেটের প্রকার ক্র্যাশ হয়েছে বলতে পারেন, 700 পয়েন্টের ইউএস মার্কেটের ফল। ন্যাসড্যাক যদি দেখেন, ন্যাসড্যাকে একটা ভালো ফল হয়েছে। ইউএসের যে মিড ক্যাপ সেক্টর, মিড ক্যাপ ইন্ডেক্স, সেখানেও একটা কারেকশন। তো আমাদের মার্কেটে তার জন্য গিফট নিফটি, যেটা আমাদের মার্কেটে ইউএস মার্কেটে যেমন ফিউচার চলে আমাদের মার্কেট চলার সময়, সেরকম আমাদের মার্কেটের যে ফিউচার সেটাও ট্রেড হয় ইউএস মার্কেট যখন চলে। এবং গতকাল রাতে মোটামুটি 2টোর পরে যখন ইউএস মার্কেট ক্লোজ হয়, সেই হিসাবে গিফট নিফটিতে মোর দ্যান 150 পয়েন্টের একটা নেগেটিভ দেখাচ্ছে। তো মার্কেট সোমবার যখন ওপেন হবে তখন মার্কেট কোথায় ওপেন হবে? মার্কেট যদি নেগেটিভ সাইডে ওপেন হয় সেক্ষেত্রে ট্রেড প্ল্যান কী থাকবে? মার্কেট যদি ফার্দার 22,700 লেভেলের নিচে ট্রেড করে সেক্ষেত্রে ট্রেড প্ল্যান কী হবে ইন্ট্রাডে বেসিসে পিওরলি? এবং মার্কেটের সেক্টর ওয়াইজ যদি দেখি তাহলে কোন সেক্টর এখান থেকে ভালো পারফরমেন্স করতে পারে। চলুন শুরু করি আজকের ভিডিও। দেখুন, যদি আমি নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, যদি চার্ট দেখি মার্কেটে ছোট্ট করে দেখে নিই, লাস্ট দিন যদি আমি দেখি, এটা মানি কন্ট্রোলের ওয়েবসাইট, আপনি মোবাইলেও দেখতে পারেন। তো এই মানি কন্ট্রোল ওয়েবসাইটে সিম্পল যদি আমি যাই এবং এখান থেকে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এখানে গ্লোবাল মার্কেট যদি দেখি, গ্লোবাল মার্কেটের ডাউ জোন্সে 776 পয়েন্ট নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়েছে এবং S&P 500 সব থেকে বড় ইন্ডেক্স, এখানেও যদি পার্সেন্টেজ দেখি 1.68%, ন্যাসড্যাক 2%, যেটা ইউএসের আইটি সেক্টর থেকে বিলং করে, আইটি সেক্টরের ইন্ডেক্স, সেখানেও 2%-এর ফল হয়েছে। এবং যদি আপনি এই চার্টগুলোকেই যদি আমি এখানে দেখি ইউএস মার্কেটের ক্ষেত্রে ডাউ জোন্সের, দেখুন ডাউ জোন্সের এখান থেকে এটা উইকলি চার্ট, যদি আমি ডেলি চার্ট দেখি লাস্ট দিনের একটা ব্রেকডাউন হয়েছে, এখান থেকে নেকলাইন ব্রেকডাউন বলতে পারেন, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে কন্টিনিউ নিচের দিকে মুভমেন্ট হয়েছে। এবং রাসেল 2000 যেটা ইউএসের মিড ক্যাপ সেক্টরে, বাট এটা যে লং টার্ম একটা ট্রেন্ড ফলো করছিল, দেখুন ট্রেন্ডের কাছাকাছি আসছে। তো দেখা যাক কী হয়। এবং এখান থেকে যদি আমি ড্যাক্স বা আপনি ইউরোপিয়ান মার্কেটগুলো দেখেন, যেমন ড্যাক্স আছে, এফটিএসি আছে, এদেরও একটা ফল হয়েছে, যার ফলে আমাদের মার্কেটে গিফট নিফটিতে নেগেটিভ সাইডে একটা মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে ওপেনিংটা কিন্তু নেগেটিভ হতে পারে। এবং তার ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট নিউজ আছে ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে, যদি আমরা দেখি ক্রিপ্টো মার্কেটের লাস্ট দিন কিছু হ্যাকিংয়ের নিউজ দেখা গেছে, একটা বড় হ্যাকিং, প্রায় $2.1 মিলিয়ন একটা হ্যাক হয়েছে বাইবিট যে ক্রিপ্টো এক্সচেঞ্জ আছে সেখান থেকে। এবং বাইবিটের যে সিইও সে ঘোষণা করে দিয়েছেন যার ওয়ালেট থেকে যত টাকা গেছে সে সেটা দিয়ে দেবে, মানে ওখানে কোনো অসুবিধা নেই। এবং আধ ঘন্টার মধ্যে প্রবলেম সলভ হয়ে গেছিলো, যার ফলে ইউএস মার্কেটের সঙ্গে সঙ্গে ওখানে কিন্তু ক্রিপ্টো মার্কেটেও একটা ফল আমরা লাস্ট দিন দেখেছিলাম। ইউএস মার্কেটের সঙ্গে সঙ্গে যদি ক্রিপ্টো মার্কেট দেখেন, ক্রিপ্টো মার্কেটের প্রত্যেকটা যে অল্ট কয়েন আছে সেই কয়েনগুলোতে উপরের লেভেল থেকে একটা কারেকশান এসছে। এখন কোশ্চেন হচ্ছে যে আমাদের মার্কেটে নিফটি ব্যাঙ্ক নিফটি যখন ট্রেড করবো সেক্ষেত্রে ইম্পর্টেন্ট প্ল্যান কী থাকবে? আর যদি আপনি দেখেন এখান থেকে যদি আমি ইন্ডেক্সকে দেখি, তাহলে আমাদের মার্কেটে যে দেখুন স্টক তো আমার কাছে ডেলি বেসিসে থাকবে এবং স্টক আমার ইন্টারডেতে আসবে। আমি ফার্স্ট 1.5 আওয়ারের মধ্যে আমি কাজ করি এবং তার মধ্যে আমি স্টকের যে মোমেন্টাম থাকে মোমেন্টামে কাজ করি এবং ইন্টারডেতে সেখান থেকে আমি প্রফিট নিয়ে বেরিয়ে যাব, লস হলেও আমি বেরিয়ে যাব, কারণ দুটোই হতে পারে, ঠিক আছে, বাট 70-80% টাইম প্রফিটই হয়। যদি আমি এখান থেকে আমাদের মার্কেটের সেক্টর ওয়াইজ দেখি, দেখুন অটো সেক্টরের জন্য অনেকেই বলছেন যে অটো সেক্টর, আমাদের ইভি সেক্টর যেটা আছে, টেসলা আসার পরে কার সঙ্গে কার মার্জ হতে পারে, অনেক নিউজ আসে, ক্লিয়ার। তো এই নিউজ যে আসছে মার্কেটে, তো সেটা যদি মার্জ হবে কিনা আমার জানা নেই, বাট যদি টেসলা আসে মার্জ কেন করবে? টেসলা নিজের শক্তিতে আসবে, নিজে এনার্জি নিয়ে কাজ করবে এবং টোটালি নিজের জন্য করবে, কিছু মার্চ ফার্স্ট কিছু করার আমার তো মনে হয় না। যদি টেসলার গাড়ি আসে এবং যদি অন্যান্য কোম্পানিগুলোও আসে আস্তে আস্তে, সেক্ষেত্রে কিন্তু অটো সেক্টরের জন্য, বিশেষ করে ইভি সেক্টরে যেসব কোম্পানি কাজ করে, বিশেষ করে টাটা মোটর, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, যারা লাস্ট 1-2 বছরে খুব ভালো মুভমেন্ট দিয়েছে, 2-3 বছরে খুব ভালো মুভমেন্ট দিয়েছে, তাদের কারেকশান শুরু হয়েছে এবং এটা কিন্তু চলতে পারে।
আমার ভিউ পজিটিভ নয় অটো সেক্টরের উপরে, অ্যাটলিস্ট এই মুহূর্তে, যতক্ষণ না পর্যন্ত নিউজগুলো, যতক্ষণ না পর্যন্ত এই টেসলার বিষয়টা যতক্ষণ না পর্যন্ত কমপ্লিট হচ্ছে। ক্লিয়ার? সেক্ষেত্রে যদি অটো সেক্টরকে দেখি, ওভারঅল অটো সেক্টরের লাস্ট দিনের মার্কেটে সব থেকে যদি আমি দেখি এখান থেকে লাস্ট দিনের যদি আমি দেখি, তাহলে দেখুন এটা মেটাল সেক্টর সব থেকে পজিটিভ ছিল, এবং মেটাল সেক্টর কিন্তু লোয়ার লেভেল থেকে একটা ভালো লাগছে, এবং বিভিন্ন মেটাল স্টক যদি আপনি দেখেন সেখান থেকে একটা ভালো মুভমেন্ট দিয়েছে। যেমন আমি এখান থেকে মেটাল স্টকের মধ্যে নিজে কাজ করেছিলাম ন্যাশনাল অ্যালুমিনিয়াম। দেখুন ন্যাশনাল অ্যালুমিনিয়ামে দুর্দান্ত মুভমেন্ট, হয়েছে এখান থেকে লাস্ট 3 দিনে। তো যেখানে মার্কেটের ফল হচ্ছে, যেখানে মার্কেট রেঞ্জে আছে, তার মধ্যে থেকে কিছু কিছু স্টক আছে যে স্টকগুলোতে মুভমেন্ট হচ্ছে। এবং দেখুন আমি যে ফান্ডা আপনাদেরকে দিলাম একটু এর আগের ভিডিওতে আপনাদের সঙ্গে একটা ফান্ডা দিয়েছিলাম যে মার্কেটের কীভাবে আমি বুঝবো যে কোথাও একটা মার্কেটের হচ্ছে, মার্কেটটা বটম তৈরি হতে পারে বা কিছু হতে পারে। দেখুন ওই লেভেল থেকে যদি ওই ক্যান্ডেল দেখি এবং ওই ক্যান্ডেলের হাইকে ব্রেক করার পরে যদি আমি ট্রেড প্ল্যানও করি, দেন দেখুন তবুও এখান থেকে আমি একদম ধরছি না, 7-8% মুভমেন্ট কিন্তু দিয়ে দিয়েছে। এবং যদি আমরা লো থেকে দেখি, দেখুন এখান থেকে লাস্ট 3 দিনে 13-14% মুভমেন্ট পজিটিভ সাইডে এই স্টকটি দিয়েছে। এরকম আরও কিছু স্টক দেখবেন যে স্টকগুলোতে কিন্তু একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাচ্ছে। তো 2-3টে সেক্টর, যে সেক্টরগুলোর উপরে একটু প্রবলেম হতে পারে, তার মধ্যে একটা সেক্টর হচ্ছে, দেখুন লাস্ট দিনের এফএমসি সেক্টর ফল হচ্ছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি এফএমসি সেক্টরে আমার ভিউ পার্সোনালি আমি নিজের জন্য বুলিশ। সেটা হতে পারে 2 মাস সময় লাগতে পারে, 6 মাস সময় লাগতে পারে, বাট এফএমসি সেক্টর গুড, কোনো অসুবিধা নেই। নেক্সট যদি আমি সেক্টর দেখি, এখান থেকে আইটি সেক্টরটা ডিপেন্ড করে ইউএসের উপরে। এবার ইউএসের যে রিলেশন আছে, ইউএসের সঙ্গে আমাদের যে রিলেশন, সেই রিলেশনে কোথায় কী হচ্ছে, যে ট্যারিফ যেগুলো আসছে, যে ট্যারিফে ইন্ডিয়া সমঝোতা করছে কি না, এগুলোর উপর ডিপেন্ড করবে অনেকটাই। তো ইউএসের আইটি স্টকগুলোতে তো এখন ভিউ পজিটিভ নয়। আইটি সেক্টর এখান থেকে কারেকশান আসতে পারে, বাট লোয়ার লেভেলে এলে সেখানে দেখা যাবে। বাট সিম্বল আমি আপনাদের সঙ্গে লাস্ট ভিডিওতে বলেছি, সেরকম সিম্বল দেখলে সেখান থেকে ভাবা যাবে। ক্লিয়ার? সাপোর্ট লেভেল দেখতে হবে, ওই ধরনের ক্যান্ডেল, আরও 2-3 ধরনের ক্যান্ডেল আছে, বাট আমি সিম্পল আপনাদের সঙ্গে, যত সিম্পল আপনি কাজ করতে পারবেন মার্কেটে ততই বেটার। বাট সিম্পল স্ট্র্যাটেজি আপনাদের সঙ্গে আমি ডিসকাস করেছি। স্ট্র্যাটেজি নট, দিস ইজ এ সাইকোলজি, পিওর সাইকোলজি গেম, সেটা দেখতে পারেন। তো সেক্টর যদি দেখি, অটো সেক্টর এখান থেকে একটা উইক সেক্টর হতে পারে। আইটি সেক্টর নিচে যাবে, উপরে যাবে। আইটি সেক্টর নিয়ে কিন্তু বিশাল কিছু ভিউ নেই, কারণ আইটি সেক্টর ডিপেন্ড করবে ট্যারিফের উপরে। এবং আইটি সেক্টরে যেহেতু কারেকশান হয়ে গেছে, এখান থেকে আরও কিছুটা কারেকশান হলে যারা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ভাবছেন, তারা সেখান থেকে এআই যে ফিল্ড আছে, এআই ফিল্ডের অনেকেরই ভিউ এখন পজিটিভ, তো এআই ফিল্ডের আপনি স্টক চুজ করতে পারেন। আর ফার্মা সেক্টর, অটো সেক্টর দেখুন লাস্ট দিনের সব থেকে খারাপ পারফর্মার, লাস্ট দিনের অটো সেক্টর, ঠিক আছে। নেক্সট হচ্ছে ফার্মা সেক্টর। আমি যারা আমার ভিডিও দেখেছেন ট্যারিফ নিয়ে, ইউএসের ট্যারিফ নিয়ে, যদি নাও দেখে থাকেন ওই ভিডিওটা দেখুন, ভিডিওটা আপনার কাজে আসবে। কারণ ওই ভিডিওটা আমি ডিটেলস ট্যারিফের বিষয়ে শেয়ার করেছি, ইন্ডিয়ার কোন কোন সেক্টরের উপর ট্যারিফ আছে, কারা কোন কোন সেক্টরের প্রোডাক্ট বেশি ইউএসএতে রপ্তানি করি আমরা, সেগুলো নিয়ে ডিটেলস আমি শেয়ার করেছি ভিডিওতে। দেখুন সব থেকে ফার্মা সেক্টর উইক, অটো সেক্টর উইক। মিড ক্যাপ সেক্টরের দেখুন, মিড ক্যাপ সেক্টরে যেমন উপরের দিকে মুভমেন্ট হয়েছিল মিড ক্যাপ ইন্ডেক্সের, আমি সিলেক্ট দেখছি এখানে মিড ক্যাপ সিলেক্টে আমি ট্রেড করি। তো এখানে যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো মিড ক্যাপ, যে 50 কোম্পানি বলুন, মিড ক্যাপ 200 বলুন, সেগুলো থেকে বিলং করে, এবং ভালো ভালো কোম্পানি, যেগুলো ওদের মধ্যে সব থেকে ভালো ওয়েটের যে কোম্পানিগুলো আছে সেগুলোই কিন্তু এখানে আছে। এই সেক্টরগুলো নেগেটিভ, আইটি সেক্টর নিউট্রাল টু নেগেটিভ। বাকি এফএমসি সেক্টরে বাউন্স এলে মার্কেটে এফএমসি সেক্টর পারফর্ম করবে। আর মেটাল সেক্টর তো চলছে, প্রফিট বুকিং ছোটোখাটো আসলে দেখা যাবে। এবার মার্কেটের যা সিচুয়েশান, নিফটির ক্ষেত্রে যদি আমি দেখি, নিফটি যদি এখান থেকে গ্যাপ ডাউন ওপেন হয় আগামীকালের জন্য, যদি নিফটি এখান থেকে গ্যাপ ডাউন ওপেন হয়, নিফটি অলরেডি তার সাপোর্ট লেভেলকে ব্রেক করেছে, যেটা 23,800 লেভেল আমি লাস্ট নাইট ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করেছিলাম। এবং যদি এখান থেকে গ্যাপ ডাউন ওপেন হয় মার্কেটে, সেক্ষেত্রে মার্কেটে ইম্পর্টেন্ট লেভেল থাকবে 23,650, যেটা লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমি আপনার সঙ্গে ডিসকাস করেছিলাম। 22,650 এবং তার নিচে 22,500 লেভেল,
22,500 লেভেলে এলে যদি গ্যাপ ডাউন ওপেন হয় মার্কেটের, তাহলে একবার ওয়েট করব। এখানে কিন্তু অ্যাগ্রেসিভ সেল করলে তারা এখানে ইন্টারডে বেসিসে অপশনে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু মার্কেট এখানে রেঞ্জ বানিয়ে মার্কেট এখানে আপনাকে ডিস্ট্রয় করতে পারে। তো সেক্ষেত্রে ওয়েট করতে হবে যে 22,500 লেভেল যদি মার্কেট আসে, দেখতে হবে 22,500 লেভেল যদি সাপোর্ট নেয়, নিয়ে যদি রেঞ্জ বানায়, ফার্দার যদি ব্রেকডাউন হয়, দেন আমি এখান থেকে নিচের দিকে মুভমেন্ট দেখতে পারি। আদারওয়াইজ কিন্তু 22,500 থেকে মার্কেটে আবার উপরের দিকে কিছুটা মুভমেন্ট হলে আবার 200-300 পয়েন্টের মুভমেন্ট পজিটিভ সাইডে দেখাতেও পারে। লেটস সি কী হয় মার্কেটে। বাট ইনিশিয়াল টার্গেট 22,500 যদি লেভেলকে ব্রেক করে, সেক্ষেত্রে 22,300 থেকে 22,200 লেভেল পর্যন্ত বাজার দেখাতে পারে। ইন্টারডে টোটালি ডিপেন্ড করছে ইন্টারডে মুভমেন্ট, ইন্টারডে ডেটা। ডেটা অপশান চেন হেনা তেনা কোনো লাভ নেই। ইন্টারডে পুরো ডেটা চেঞ্জ হয়, সব কিছুই চেঞ্জ হয়, সেন্টিমেন্ট চেঞ্জ হয়। ইন্টারডেতে এগুলোকে ফলো করুন, লেভেলগুলোকে মার্ক করুন যে যদি এখান থেকে মার্কেটের উপরের দিকে গেলে কী করবো, নিচের দিকে গেলে কী করবো, মার্কেট আমার হাতে নেই। বাট একটা ভিউ থাকবে যে আমার 60% 70% ভিউ কোন দিকে, এরকম একটা ভিউ থাকতে পারে। বাট মার্কেট ওপেন হলে আমি এটা করব, মার্কেট ওপেন হলে আমি ওটা করব, এরকম ভিউ যদি থাকে, আপনি কোনো দিনই মার্কেট থেকে প্রফিট করতে পারবেন না। এই দাদা বলে দিয়েছে, ওই দিদি বলে দিয়েছে, ওই স্যার বলে দিয়েছে, ওই ম্যাডাম বলে দিয়েছে, এগুলো করলে কিন্তু মার্কেট থেকে পয়সা কামানো যাবে না। ক্লিয়ার? ডিসিশন নিতে হবে অ্যাকর্ডিংলি, মার্কেট যেমন দেখাবে, কারণ মার্কেট ইজ সুপ্রিম। মার্কেট যা বলবে আমি তাই করবো, মার্কেট যেটা করতে বলবে আমি সেটা করার চেষ্টা করব। কখনো কখনো মার্কেট অনেক কিছু দেখাবে, আমি যেটাতে যাব না, আমি যদি না বুঝতে পারি। কারণ মার্কেটকে আগে বুঝতে হবে, দেন আমাকে এন্ট্রি করতে হবে, এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয় আমাকে এক্সিটও করতে হবে। তো এটা গেল নিফটির ক্ষেত্রে। নিফটি উপরের দিকে প্ল্যান তখনই করব এই মুহূর্তে যদি নিফটি এখান থেকে 22,950 এই লেভেলের উপরে কোনো কারণে কোনো ভালো নিউজ চলে এলো ইন্ডিয়ার জন্য, এই আগামী রোববারের মধ্যে, সোমবারের মধ্যে মার্কেট ওপেন হলে দেখা গেলো 50 পয়েন্ট 100 পয়েন্ট উপরে, তো সেক্ষেত্রে ওয়েট করব 22,950 থেকে 23,000 লেভেল আমার ইম্পর্টেন্ট লেভেল থাকবে উপরের দিকে। যদি ওই লেভেলের উপরে মার্কেট যায়, দেন লং সাইডে ছোটোখাটো প্ল্যান করব, বিশাল কিছু নয়, বাট একদিনের ক্লোজিং চাই আমার উপরের লেভেলে। যেহেতু 23,800 লেভেলকে ব্রেক করে নিচে ক্লোজ দিয়েছে, দ্যাট ইজ মার্কেটে এই মুহূর্তে আমি বিশাল বুলিশ নই। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখুন, ব্যাঙ্ক নিফটি যদি আমি দেখি, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে সেক্টর আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনি স্টকের মধ্যে থেকে চুজ করতে পারেন। এটুকু হয়তো আপনারা শিখে গেছেন, তো আপনারা একটু একটু করে শিখুন, একটু একটু করে নিজেরা কাজ করতে পারেন। দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে লাস্ট দিন যেমনটি শেয়ার করেছিলাম যে নিচের দিকে এলে ব্যাঙ্ক নিফটি 48,750, 48,500, 400 যদি তা সেই লেভেলে আসে একবার লং সাইডে প্ল্যান করবো। বাট 48,450, 500 এইসব লেভেলে কিন্তু ব্যাঙ্ক নিফটি আসেনি। তো আগামীকালের জন্য ব্যাঙ্ক নিফটির লেভেল মোটামুটি 48,750 নিচে যদি ব্যাঙ্ক নিফটি থাকে, 48,750 নিচে যদি ব্যাঙ্ক নিফটি থাকে, তাহলে ব্যাঙ্ক নিফটি উইকই থাকবে। এবং নিচের দিকে 48,500, 48,200 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। বাট 48,200 থেকে 48-এর লেভেল যদি ব্যাঙ্ক নিফটি আসে, এই লেভেলে আমি বাইং সাইডে প্ল্যান করার চিন্তাভাবনা করব রাদার দ্যান সেলিং। কারণ ব্যাঙ্ক নিফটি এই লেভেলে একটা সাপোর্ট আছে, এবং যদি ব্যাঙ্ক নিফটি এখানে মুভমেন্ট হয়, অপশান চেন ডেটা, ফিউচার ডেটা, প্রাইস অ্যাকশান যদি আমাকে বাই করতে বলে, আমি ছোটোখাটো কোয়ান্টিটিতে বাইও করে দিতে পারি। এবং আমার কাছে কিছু পজিশান আছে নিফটি সেলিং পজিশান, হেজিং পজিশান। যেহেতু 23,800 লেভেল, 22,800 লেভেল নিফটি ব্রেক করেছিল, সেক্ষেত্রে কিছু হেজ পজিশান আমার কাছে আছে যেগুলো আমি ক্যারি করছি। তো যদি মার্কেট গ্যাপ ডাউন হয়, সেখান থেকে আমার একটা ভালো প্রফিট হতে পারে। বাট যদি গ্যাপ আপও হয়ে যায়, আমার বিশাল কিছু লস হবে না, কারণ আমার পজিশান হেজ করা আছে। সেম অ্যাজ ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও হেজিং পজিশান, এবং এই হেজিং পজিশান আমি বানিয়েছি গতকালই বানিয়েছি শুক্রবারের দিন, এবং সেটাকে আমি হোল্ড করছি, এবং খুব লো রিস্কের বেসিসে। কারণ আমি যখন বাই করেছিলাম, জেনারেলি আমি ন্যাকেড বাই করেছিলাম, এগুলো স্ট্র্যাটেজিক বিষয়, প্রত্যেকের ক্ষেত্রে আলাদা। নতুন ট্রেডার যদি এগুলো করতে গেলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকে। জেনারেলি আমি যখন বলি যে কোনো কিছু যখন আপনি হেজ করবেন, সেটা বুল কল স্প্রেড হোক, বিয়ার পুট স্প্রেড হোক, দুটো পজিশানে একসঙ্গে নিতে হয়। মানে ধরুন আপনি পুট সাইডে প্ল্যান করছেন, পুট, তো আপনি অ্যাট দ্য মানি পুট, অ্যাট দ্য মানি মানে এটিএম পুট আপনি বাই করলেন, ঠিক আছে। আর আউট অফ দ্য মানি যে পুট আছে, আউট অফ দ্য মানি ওটিএম পুট আপনি সেল করবেন, ঠিক আছে।
তো এই দুটো আপনার সেম টাইমে করা উচিত। বাট যখন মার্কেট 23,800 লেভেলকে ব্রেক করেছিল, তারপরে মার্কেটে শার্প ফল হয়। যদি আপনি ইন্টারডে বেসিসে দেখেন, ইন্টারডে বেসিসে যদি আপনি দেখেন, মার্কেট যখন 23,800 লেভেলকে ব্রেক করে, নিফটির ক্ষেত্রে যদি আপনি দেখেন, নিফটি ইন্টারডে চার্ট খুব শার্প মুভমেন্ট হয়। বাট মুভমেন্ট হয়েও নিচের লেভেল থেকে যখনই রিভার্সাল আসা শুরু হয় 5 মিনিটের চার্টে, তখন আমি ওই নিচের লেভেলে আমার ধরুন 2,000-4,000 প্রফিট থাকা অবস্থায়, পার লটের কথা বলছি, সেই সময় আমি সেম কোয়ান্টিটি পুট সেল করি। তো যার জন্য আমার প্রফিটটা মোটামুটি লক হয়ে আছে, এটা বলতে পারেন। মানে প্রফিট কিন্তু কমলেও খুব কমবে না, সেই হিসেবে ট্রেড প্ল্যান করা আছে। যদি মার্কেট এখান থেকে দেখুন, এই যে মার্কেট এখান থেকে যখন এখানে 23,000 দেখুন 850-এর লেভেল, ইভেন 23,800 লেভেলকে যখন ব্রেক করে মার্কেট এখান থেকে, ফার্স্ট মুভমেন্ট হয় 23,730 পর্যন্ত, এবং এখান থেকে মার্কেট 23,750, ঠিক আছে। এই লেভেলগুলোতে মার্কেটে যখন এখানে উপরে যায়, এই ক্যান্ডেল স্টপ লসে আমি বাই প্ল্যান করেছিলাম, ঠিক আছে। তো যখন নিচে আসে, সেই সময় আমি নিচের দিকে হোল্ড করার জন্য পজিশান, নিচের দিকে যখন এইসব লেভেলে আসে, সেখানে আমি কিছু কিছু পজিশান পুট সেল করে রেখেছি। সেক্ষেত্রে আমার যে প্রফিটটা আছে, প্রফিটটা লকড, ঠিক আছে। এবং লাস্ট দিন যেতে যেতে একটা জিনিস অবজার্ভ করেছিলাম যে ফিউচার ডিসকাউন্টে চলে আসছিলো, যেখানে নিফটি ফিউচার প্রিমিয়ামে ছিল। তো প্রিমিয়াম ডিসকাউন্টের বিষয়গুলো আমি আমার পুরোনো ভিডিওতে শেয়ার করেছি। আপনারা যেটা দেখেননি, দেখবেন একটা অপশন ট্রেডিংয়ের প্লেলিস্ট আছে আমার এখানে, 8-9টা ভিডিও আছে, ওগুলো গিয়ে দেখুন, ওগুলো শিখতে পারবেন। এবং হেজিংয়েরও 3-4টে ভিডিও আছে। আমি এটা সিরিজ স্টার্ট করেছিলাম অনেক বছর, 2 বছর প্রায় আগে, বাট সিরিজটা আর শুরু, মানে আপনাদের সেভাবে সাপোর্ট না থাকায় আর সেভাবে করা হয়। তো আপনারা যদি চান, আপনারা ভিডিওতে কমেন্ট করুন। আগামী দিনে এই হেজিংয়ের যে স্ট্র্যাটেজিগুলো, সবগুলো আমি আগামী দিনে আপনাদের সঙ্গে আস্তে আস্তে লার্নিং ভিডিও রূপে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো এইগুলো ওভারঅল নিফটি ব্যাংক নিফটির ভিউ অ্যানালিসিস। আর যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।